নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, যেটা আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে গাইডেন্স কাউন্সেলিংয়ের, বিশেষ করে গাইডেন্স সম্পর্কে স্পেশালি আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো যে কাউন্সেলিংয়ের ক্যারেক্টারিস্টিক্স, কাউন্সেলিংয়ের টাইপস, টেকনিক্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন, কারণ অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, অনেকগুলো কনসেপচুয়াল ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। গিয়ে দেখুন, সমস্ত ক্ষেত্রে কাজে আসবে। যারা বি ইন এডুকেশন থেকে শুরু করে এম ইন এডুকেশন, এমএড, বিএড, সকলের ক্ষেত্রে কিন্তু, এবং এন্ট্রান্স যারা দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিএসএসসি যারা প্রিপারেশান নিচ্ছেন, সকলের ক্ষেত্রে কাজে আসবে। তো তার সঙ্গে লাইক করুন এবং কমেন্টে জানান কেমন লাগছে। এবং তার সঙ্গে যদি কোথাও কোনো কিছু আরও এক্সট্রা কিছু জানার থাকে বা পড়ার থাকে, বা আপনার জানা থাকে, সেটাও আপনি কমেন্ট বক্সে অ্যাড করুন, যে না হ্যাঁ এই জিনিসটা আরও বেটার হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো তাহলে এগিয়ে যাই আমরা সামনের দিকে। যে কি কাউন্সেলিং, কি পরামর্শদান, কি ইট উইল বি নেসেসারি? ইয়েস, ডেফিনেটলি ইট উইল বি নেসেসারি। সিচুয়েশন টু সিচুয়েশন, person to person, it will be necessary, because counseling is sometimes face to face communication. It will be it should be conduct face to face communication, then it will be fruitful, তাহলে এটা ফ্রুটফুল হবে। তাহলে কাউন্সেলিং শব্দটা এসছে বিশেষ করে টু কাউন্সেলিং থেকে, যেটা আমরা জানি ইংরেজি শব্দ টু কাউন্সেলিং থেকে, টু কাউন্সেল থেকে এসছে। অর্থাৎ যার অর্থ কি পরামর্শ দেওয়া, কাকে? কোনো অভিজ্ঞ ব্যক্তি বা দক্ষ ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রয়োজনে বা তার সমস্যায় সাহায্য যদি করে থাকেন, বা তাকে পরামর্শদাতা বলে থাকেন। তো যেরকম নির্দেশনা একটা বৃহত্তম কর্মসূচি, যা অনেকগুলো ছোট ছোট পরামর্শ দান প্রক্রিয়ার সমন্বয় কিন্তু গঠিত হয়ে থাকে। দৈনন্দিন জীবনে আমরা দেখি বহু পরামর্শ দান প্রক্রিয়ার সঙ্গে আমরা পরিচিত হই, বহু ক্ষেত্রে আমরা পরিচিত হই। যেমন অভিভাবকরা আমরা বলছি, আমি নিজেই সরি। তো অভিভাবকরা ছোটদের পরামর্শ দেন, তো ডাক্তার রোগীকে পরামর্শ দেন, আইনজীবী তার মক্কেলকে পরামর্শ দেন, শিক্ষক তার ছাত্রকে পরামর্শ দেন। তো এইভাবে আমরা পরামর্শ দানটা দেখে থাকি বিশেষ করে। তো সেই হিসেবে আমরা পরামর্শ দানকে আমরা জানি, এবং যেখানে কি হয়, হেল্পিং প্রসেস একটা, এবং মিউচুয়ালি রেসপেক্টফুল কোলাবোরেটিভ একটা প্রসেস, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোনো হয়, দ্যাটস ওয়াই ইট ইজ গোল ওরিয়েন্টেড প্রসেস। এবং ব্রিং চেঞ্জেস ইন অ্যাটিটিউড, কার মধ্যে? পরামর্শ গ্রহীতার মধ্যে অ্যাটিটিউড চেঞ্জ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ পরামর্শদাতারও একটা চেঞ্জেস আসে। দেন কি কোয়ালিটিস অফ দ্য কাউন্সিলার, তো তার মধ্যে কতগুলো আমরা কি কোয়ালিটিস দেখতে পাই যিনি কাউন্সিলর হবেন বা পরামর্শদাতা হবেন। তার মধ্যে একটা জেনুইননেস থাকবে, এবং তিনি শোনার ক্ষমতা রাখবেন, লিসেনিং পাওয়ার থাকবে। বিলিভিং ইন ক্লায়েন্ট, মানে একটা বিশ্বসনীয়তা যাকে বলা হয়, বিশ্বাসযোগ্যতা থাকবে, পেশেন্স থাকবে, ফ্রি এক্সপ্রেশন অফ ফিলিংস, তার ফিলিংকে ফ্রিলি যাতে এক্সপ্রেস করতে পারে সেই রকম হওয়া দরকার। মানে যাতে পরামর্শ গ্রহীতা যিনি নিচ্ছেন নন জাজমেন্টাল হবে বিষয়টা, এবং নলেজেবল হবে। বোঝা গেল তাহলে যে এটা যেন একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে চলে, ঠিক আছে? তো কতগুলো ডেফিনেশন আমরা জেনে নেব। ডেফিনেশন কি? যেমন এরিকসন বলছেন, এরিকসনের মধ্যে এই কাউন্সিলিং ইজ এ পার্সন টু পার্সন রিলেশনশিপ ইন হুইচ one individual with problems towards another person for assistance. That means যে পরামর্শ দান হলো ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে সম্পর্ক, এবং যেখানে সমস্যাক্রান্ত একজন ব্যক্তির সাহায্যে অপর একজন ব্যক্তির কাছে যায় এবং সমস্যার সমাধান চেয়ে থাকে বা নিয়ে থাকে। রোজার সেখানে বলছেন কাউন্সিলিং ইজ এ সিরিজ অফ ডাইরেক্ট কন্ট্যাক্টস উইথ দ্য ইন্ডিভিজুয়াল, তাই না? ডাইরেক্টলি কন্ট্যাক্ট হয় যে কি সমস্যা, হুইচ এইমস টু অফার হিম অ্যাসিস্ট্যান্স ইন চেঞ্জিং হিজ অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার। তারপরে কি হয়, তার অ্যাটিটিউডস এবং বিহেভিয়ারে চেঞ্জ নিয়ে আসা হয়। কার্লসন বলছেন যে কাউন্সিলিং যে রিলেশনশিপ বিটুইন হোয়াট অ্যান্ড ইন্ডিভিজুয়াল, between an individual who is troubled and one who is trained to help him.
so that the farmer can gain self understanding and find a way of solving his problems. তাহলে কার্লসনের হচ্ছে ভাষা আমরা জানলাম। তো আমরা কতগুলো ক্যারেক্টারিস্টিক্সের দিকে এগিয়ে যাই। তাহলে কখন কিন্তু এটা আমাদের জানা প্রয়োজন, কখন কাউন্সিলিং দরকার, ওয়েন কাউন্সিলিং টু বি ইউজড। অনেক সময় কি হয়, শিক্ষার্থীর অভিজ্ঞতা বশত কি ধরনের সমস্যা এবং তার জীবনে আসতে পারে সেই ধারণা তার থাকে না। তো সেখানে কি হয়, পরামর্শদাতা আগে থেকে সে সম্পর্কে তাকে সচেতন করে দেন। তো এক্ষেত্রে হচ্ছে পরামর্শদাতার প্রয়োজন হয় বা পরামর্শদানের প্রয়োজন হয়। সমস্যার জর্জরিত শিক্ষার্থী সমস্যার গভীরতা, রূপ, প্রকৃতি এবং না বুঝতে না পারার জন্য কিন্তু স্বাধীনভাবে সমস্যার মোকাবিলা করতে অক্ষম হয়ে যায়। তো তার জন্য পরামর্শদাতা পরামর্শ দিয়ে থাকেন এবং শিক্ষা জীবনে প্রয়োজনীয় শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী এবং তার তাৎপর্য যখন সঠিক বুঝতে পারছে না সে, তখন কিন্তু পরামর্শদাতা সেগুলোকে বুঝতে এবং সঠিকভাবে সার্ভাইভ করাতে সাহায্য করে থাকেন। অনেক সময় শিক্ষার্থীর আত্মবিশ্বাসের একটা অভাব দেখা যায় যে, এবং সেই অনুযায়ী সে কর্তব্যবিমূঢ় হয়ে পড়ে এবং হতাশ হতে দেখা যায়। তার জন্য প্রয়োজন কি, দক্ষ এবং অভিজ্ঞ হচ্ছে ব্যক্তি যিনি তার দয়া, মায়া, সহানুভূতি, প্রশংসা, বিভিন্ন কৌশল প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীর আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবেন এবং তার আত্মবিশ্বাসকে গড়ে তুলবেন। এখানেই পরামর্শদাতার প্রয়োজন। বোঝা গেল তাহলে কখন প্রয়োজন, এটাও একটা জানা দরকার। দেন কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, ইট ইজ এ ডেভেলপমেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভেন্টিভ, তাই না? যেরকম ডেভেলপমেন্টাল সেটা হচ্ছে প্রিভেন্টিভ, এবং তার সাথে সাথে কি হয়, বেসড অন সাইকোলজিক্যাল কতগুলো প্রিন্সিপালের উপর বেস্ট করে থাকে, কনফিডেন্সিয়াল হয়। সবকিছু হচ্ছে যেরকম কনফিডেন্সের না থাকলে কিন্তু যদি আমি শেয়ার করে দিই, নিজের মধ্যে না রাখি বিষয়টাকে, বা যার সঙ্গে যাকে পরামর্শ দিচ্ছি তার কথা যদি অন্য কাউকে শেয়ার করে, সে বলতে পারবে না, তাহলে পরে আর এই হেল্পিং রিলেশনশিপ তৈরি করা দরকার। ভলেন্টারি ইন নেচার, এটা ভলেন্টারি ইন নেচার হয়, ইন্ডিভিজুয়াল প্রসেস, ব্যক্তিভেদে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল প্রসেস হয় এবং গোল ওরিয়েন্টেড প্রসেস, একটা লক্ষ্যাভিমুখী প্রক্রিয়া হয়। তারপরে আমরা জানি এটা ডাইনামিক এবং কন্টিনিউয়াস প্রসেস, থেরাপিউটিক ইন নেচার, তাই না? কেউ চাইলে থেরাপি নিতে পারে। এবং আমরা বললাম হোয়েন কাউন্সিলিং টু বি নিডেড, হোয়েন কাউন্সিলিং টু বি ইউজড, বললাম কীভাবে কী সমস্যা আগে বললাম আমি। তো ক্লাসিফিকেশন অফ কাউন্সিলিং ইন্টারভিউ, ইন্টারভিউ যেরকম কীরকম হয় আমরা জানি যে ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইন্টারভিউ। যেমন এই সাক্ষাৎকারের উদ্দেশ্য কি, পরামর্শ গ্রহীতার মধ্যে সম্পর্ক স্থাপন করা এবং তার আস্থা পোষণ করা ইন্ট্রোডাক্টরিতে, এবং খেলাধুলা খোলাখুলি আলোচনা করতে কোনো লজ্জা বা সংকোচ না করা ইত্যাদি যে বিষয়গুলোকে মাথায় রাখা। পরামর্শদাতা এখানে আত্মবিশ্বাসের পরিচয় দেবেন এবং পরামর্শ দানের উদ্দেশ্য ব্যাখ্যা করবেন এবং পরামর্শ যে গ্রহীতার প্রাথমিক তথ্য সংগ্রহ করবেন এবং মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে তিনি এই কাজটা কিন্তু করবেন। ইনফরমেটিভ ইন্টারভিউ, এই সাক্ষাৎকার এখানে কি হয়, উদ্দেশ্য কি থাকে, পরামর্শ গ্রহীতাকে তার সম্পর্কিত সংগৃহীত তথ্য জ্ঞাত করা হয় এবং পরামর্শ গ্রহীতার প্রশ্নের উত্তর এবং বিভিন্ন মনস্তাত্ত্বিক এবং শিক্ষাগত অভিজ্ঞায় তার পারদর্শিতা এবং তার সম্পর্কে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষের মতামত জানতে এই ধরনের কিন্তু সাক্ষাৎকার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে ইনফরমেশন সম্পর্কে জানতে। থেরাপিউটিক কি হয়, সাক্ষাৎকারের মধ্য দিয়ে চিকিৎসা করা হয়। এখানে পরামর্শ গ্রহীতাকে তার বক্তব্য প্রকাশে কিন্তু যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়, বাধাহীনভাবে সে বক্তব্য প্রকাশের মধ্য দিয়ে কিন্তু একের পর এক জিনিস বলবে এবং যেখানে যেমন পরামর্শ গ্রহীতার হতাশা, ব্যর্থতা, দুশ্চিন্তা এইগুলো কিন্তু সে থেকে মুক্তি পেতে চায়, তার জন্য কন্টিনিউয়াসলি সে কিন্তু এগিয়ে যায় কার কাছে, পরামর্শদাতার কাছে। এবং পরামর্শ গ্রহীতা গোপন যে সমস্তগুলো করে রেখেছে সেগুলোকে বের করা এবং প্রকাশ করা, এবং করতে মনের দিক থেকে একটা বাধা পাচ্ছে কি ধরনের তথ্য প্রকাশ করা হবে, সে আনন্দ সে গিল্টি বোধ করছে অনেক সময়, বা সে হতে পারে সে সেটা দ্বিধাবোধ করছে, তো সেটাকে বের করে আনা। ফ্যাক্ট ফাইন্ডিং অনেক সময় হয়। ফ্যাক্ট ফাইন্ডিং কি হয়, বিভিন্ন ব্যক্তি বা পরিস্থিতি সম্পর্কে পরামর্শ গ্রহীতার ধারণা অনেক সময় কিন্তু সঠিক হয় না, অথচ এই সঠিক ধারণা পরামর্শ গ্রহীতার সমস্যা সমাধানে অনেক সময় খুব জরুরি হয়ে থাকে। তথ্য নির্দেশমূলক সাক্ষাৎকারের উদ্দেশ্য হচ্ছে এই সম্পর্কে কিন্তু অবহিত হওয়া। যেমন টাইপস অফ কাউন্সিলিং কেমন হয়,
ব্যক্তিগত নির্দেশদান বা দলগত নির্দেশদান ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। 1 মিনিট, চার্জ কমে গেছে। তো টাইপস অফ কাউন্সিলিং কেমন হবে? 2 টাইপস অফ কাউন্সিলিং, ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং, গ্রুপ কাউন্সিলিং। ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং যেটা আমরা জানি, যেটা মানে ব্যক্তিগত সমস্যার সমাধানে, অর্থাৎ ব্যক্তিগত পরামর্শদান কি হয়, কোনো ব্যক্তিকে যখন এককভাবে পরামর্শ দেওয়া হয়, তার ব্যক্তিগত সমস্যাগুলো মূলত ব্যক্তিগত। অনেক সময় সমস্যার কারণ পরিস্থিতির মধ্যে আবদ্ধ সাদৃশ্য থাকলেও বিভিন্ন ব্যক্তির মধ্যে কিন্তু সেটা প্রতিফলন দেখা যায়। আচরণগত সমস্যা, শিক্ষকদের সঙ্গে ভুল বোঝাবুঝি, পারিবারিক সমস্যা, র্যাগিং, অকারণ ভয় বা দুশ্চিন্তা, ভবিষ্যতে বৃত্তি সম্পর্কে সমস্যা, এগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল গাইডেন্সের নেসেসারি প্রয়োজন হয়। দলগত পরামর্শদান, অনেক সময় কি হয়, দলগত প্রণয়ন করা যায় না, এই মত ব্যক্তিগত পরামর্শদাতার সমর্থকরা বলেন। আমরা দেখি কিন্তু যে মানব জীবনে এমন অনেক সমস্যা আছে যেগুলোর সমাধান কিন্তু অসম্ভব, তা ব্যক্তিগতভাবে সমাধানে অসম্ভব। এই সমস্যার সমাধান করতে গেলে দলগত উপায়, যেমন পাঠাভ্যাস, অভ্যাসটাকে দলের সঙ্গে যাও, যে অভ্যাস করো। নিয়ম শৃঙ্খলা রক্ষা, দলগত ঐক্য, যে ইউনিটি, সেটা তৈরি করা। দলগত বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এখানে শিক্ষার্থী উপলব্ধি করতে পারে যে তার মতো অনেকেই সমস্যায় আক্রান্ত। একসঙ্গে কাজ করার ফলে দলের সকলের পরস্পর উৎসাহিত আসবে, তার মধ্যে একটা ইন্টারেস্ট আসবে। হ্যাঁ, তার মধ্যে অনেক সময় কি হয়, দলগত নির্দেশনা সময়ার্থে সাশ্রয় মানে কম হয়। তো টেকনিক্সে আমরা এগিয়ে যাবো, বিভিন্ন ধরনের, এগুলো তো ডিফারেন্স রয়েছে, দলগত নির্দেশনা, দলগত পরামর্শদান আর ব্যক্তিগত পরামর্শদানের মধ্যে নির্দেশনা, ডিফারেন্সের একটা দেখতে পাই আমরা। তার সঙ্গে সঙ্গে টেকনিক্স, কতগুলো টেকনিক্স রয়েছে, যেমন আমরা জানি ভালো করে যে মূলত 3টা টেকনিক্স রয়েছে: ডাইরেক্টিভ কাউন্সিলিং, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং, ইক্লেকটিভ কাউন্সিলিং। তো ডাইরেক্টিভ কাউন্সিলিং এর জনক কি, যেটা আমরা জানি উইলিয়ামসন, আর নন ডাইরেক্টিভের কে রোজার্স, আর ইক্লেকটিভ কে থর্ন। ঠিক আছে, তো ডেভেলপ করেন আমরা জানি বর্ডন ডেভেলপ করছেন, কিন্তু থর্নকে আমরা ওনাকে মানে প্রোফাউন্ডার হিসেবে ধরব। ডাইরেক্টিভে যেটা কি হচ্ছে, যে পরামর্শদাতা কি হয়, পরামর্শ গ্রহীতা অপেক্ষা তার সমস্যার উপর বেশি, পরামর্শদাতা কি করবেন, পরামর্শ গ্রহীতার থেকে তার সমস্যার উপর বেশি অধিক গুরুত্ব দেবেন, তখন তাকে বলা হয় প্রত্যক্ষ পরামর্শদান। যেমন এখানে কি হয়, এখানে পরামর্শদাতার আর ভূমিকায় মূলত প্রধান থাকে, পরামর্শদাতার ভূমিকাই বেশি প্রধান থাকে, তার সমস্যাগুলোর উপর বেশি জোর দেবেন। এই জন্য বলা হয় প্রত্যক্ষ পরামর্শদান হলো যেখানে ব্যক্তিকে তার সমস্যা সমাধানের উপায় স্থির করতে কিন্তু সাহায্য করে, অর্থাৎ এটার জন্য কি হয়, সুপরিকল্পিত হয় এবং সিদ্ধান্ত গ্রহণ না হয়, সুবিধা হয়, সমস্যার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবং বৈধিক দিকের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, অভিজ্ঞ শিখন প্রাপ্ত হয়। তার কতগুলো স্টেজ রয়েছে, এই যেগুলো আমরা আলোচনা করব, তার সাথে সাথে আমরা জেনে নিই যেরকম স্টেজগুলো কি কি। 7 স্টেজ অফ ডাইরেক্টিভ কাউন্সিলিং, যে স্টার্টিং দ্য সেশন, অর্থাৎ প্রাথমিকভাবে কথোপকথনের মধ্যে দিয়ে সুসম্পর্ক স্থাপন করতে হবে। অনেক সময় পরীক্ষা দিতে পারে স্টেজগুলো সম্পর্কে দিয়ে দিতে পারে। স্টার্টিং দ্য সেশন, দেন অ্যানালাইসিস, মানে অভিজ্ঞার সাক্ষাৎকার পর্যবেক্ষণ সম্পর্কিত নানা তথ্য সংগ্রহ। অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার পর সিনথেসিস করলাম। সিনথেসিস মানে কি, সংগৃহীত যে তথ্যগুলো এমনভাবে বিন্যস্ত করা হয় যার দ্বারা ব্যক্তির ক্ষমতা, দুর্বলতা, অভিযোজন, এগুলো ক্ষমতা সম্পর্কে একটা জানা যায়। ডায়াগনোসিস করা হয়, এই পর্যায়ে শিক্ষার্থীর সমস্যার কারণগুলো নির্ণয় করা হয়ে থাকে ডায়াগনোসিস। প্রগনোসিস কি করা হবে, অর্থাৎ এই স্তরে পরামর্শ গ্রহীতার সমস্যাটির সমাধান না হলে ভবিষ্যতে কি উপকার হতে পারে বা অপকার হতে পারে, সেই জায়গাগুলোকে দেখা এবং খতিয়ে দেখা। এটা প্রগনোসিস। কাউন্সিলিং এই পর্যায়ে পরামর্শদাতা গ্রহীতাকে তার সমস্যার সমাধানে কিভাবে এগোবেন বা কিভাবে দেবেন সেটা করানো। ফলো আপ কেমন, এই পর্যায়ে খুব
গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পর্যায়ে শিক্ষার্থী যাতে হচ্ছে আবার একই সমস্যায় না পড়ি, সে ব্যাপারে কিন্তু পরামর্শদাতা যথেষ্ট সহায়তা করবেন। তো মানে কন্টিনিউটি রাখা, মানে শুধুমাত্র আমি এইগুলোকে করলাম এমনটা নয়, তার মধ্যে একটা কন্টিনিউটি রাখা। লিমিটেশন অফ ডাইরেক্টিভ কাউন্সিলিং, পরামর্শ দানের সময় পরামর্শ গ্রহীতার নির্দেশ অনুসরণ করবেন বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু বাস্তবে তা নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। এর কারণ হচ্ছে পরামর্শদাতা নির্দেশ দানকালে পরামর্শ গ্রহীতার সার্বিক অবস্থাটা জানবেন এবং বিবেচনা করবেন। এই বইতে পরামর্শ গ্রহীতা অপরের উপর হচ্ছে নির্ভরশীল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আত্মবিশ্বাস, আত্মসচেতনতার বিকাশে এই পদ্ধতি কিন্তু সহজ নয়। তার জন্য আমরা জানি যদি নন ডাইরেক্টিভের ব্যাপারটা দেখে থাকি তাহলে দেখবো যেটা মূলত প্রত্যক্ষ পরামর্শদান ঠিক বিপরীত, যেখানে পরামর্শ গ্রহীতার কার্যাবলীর কেন্দ্রবিন্দু কিন্তু থাকা হয়, পরামর্শ গ্রহীতাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। অর্থাৎ পরামর্শদাতার ভূমিকা এখানে কিন্তু গৌণ। বর্তমানে এই ধরনের পরামর্শদান পদ্ধতিকে ক্লায়েন্ট সেন্টার্ড কাউন্সিলিং বলা হয়। অর্থাৎ ক্লায়েন্টের হচ্ছে সমস্যাগুলোকে আগে জানা। এবং রোজার্স, যেখানে আমরা জানি রোজার্সের যে সেলফ থিওরি, এই থিওরিতে কিন্তু বলা হয়, এই থিওরির অন্তর্গত রোজার্সের সেলফ থিওরি। তো সেখানে বলা হয়, সেখানে কি বলা হয় যে ব্যক্তি তার জগৎকে নিজের মতো করে প্রত্যক্ষ করে। এই প্রত্যক্ষণ তার অবচেতন মনে প্রতীকরূপে বিদ্যমান হয়ে থাকে। বাস্তবের পরিস্থিতির সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে পূর্বের যে প্রত্যক্ষণ মূলক অবচেতন মন থেকে চেতন মনে চলে আসে তখন, এবং সক্রিয় হয়ে যায় সেগুলো। অর্থাৎ বাস্তবের কোনো পরিস্থিতি মনের অবচেতন অংশ থেকে যখন চেতন মনে নিয়ে আসে এবং তা সক্রিয় হতে বাধ্য করে। রোজার্সের মতে এই যে পদ্ধতি, পরামর্শদাতা পরামর্শ গ্রহীতা কেউই সমস্যার সমাধানের জন্য ব্যগ্র নয়। পরামর্শদাতা এখানে কোনো নির্দেশ দেন না, এখানে ব্যক্তির ক্ষমতার উপর অগাধ আস্থা রাখা হয়। মনে করা হয় প্রতিটি ব্যক্তি মানে যুক্তিনিষ্ঠ, সমাজ সচেতন, নিজের মঙ্গলাকাঙ্ক্ষী, আত্মনিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধানের অধিকারী সে। তো সেখানে কি হয়, কতগুলো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়, যেমন হতে পারে যে ব্যক্তির আত্মবিকাশ, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির উপর গুরুত্ব দান, উৎসাহ দিতে হবে, আবেগের গুরুত্ব দিতে হবে। তো তার জন্য কতগুলো স্টেজ মেনটেন করতে হবে। ওপেনিং তার জন্য কি করতে, ফার্স্ট মানে তার সেটা হচ্ছে আমরা জানলাম যে যার যে এই 7 স্টেজ, এটা কিন্তু আলাদা। স্টার্টিং দ্য সেশন থেকে শুরু হবে অ্যানালাইসিস, সিনথেসিস, ডায়াগনোসিস, প্রগনোসিস, কাউন্সিলিং, ফলো আপ। এবং এখানে জিনিসটা আলাদা একটু, ওপেনিং দ্য সেশন। তারপরে যে এখানে পরামর্শ দানের সূচনা স্তরে পরামর্শ দান যিনি করবেন বা কবে থেকে শুরু করবেন, কখন শুরু করবেন, সেগুলো নিয়ে আলোচনা হবে এবং প্রভৃতি সিদ্ধান্ত পরামর্শ গ্রহীতার সাথে আলোচনা করে ঠিক করবেন। এস্টাবলিশিং দ্য র্যাপো, সুসম্পর্ক স্থাপন স্তরে কিন্তু পরামর্শদাতা পরামর্শ গ্রহীতার সঙ্গে একটা র্যাপো বিল্ডিং করবেন, তার সম্পর্কে জানার চেষ্টা করবেন, সমস্ত বাধা অতিক্রম করে কিন্তু পরামর্শদাতার কাছে সবকিছু খোলাখুলিভাবে বলতে যেতে পারেন, তার জন্য র্যাপো বিল্ডিং করবেন। প্রবলেম এক্সপ্লেনেশন, এবার হচ্ছে সমস্যার পরিস্ফুটন স্তরে পরামর্শদাতা পরামর্শ গ্রহীতার আবেগের প্রতি নজর দেবেন এবং তার বুদ্ধির প্রতি নয়। তিনি ধৈর্য সহকারে পরামর্শ গ্রহীতার অসমর্থনীয় অনুভূতির প্রতি সহানুভূতিশীল হবেন এবং সর্বদা তিনি সেটার দিকে এবং করবেন যাতে পরামর্শ গ্রহীতা তার বদ্ধ আবেগ ও অনুভূতিগুলো সে বলতে সমর্থ হয় এবং সেগুলো বলে যাতে মুক্তি পায়, সেই দিকে তিনি গুরুত্ব দেবেন। প্রবলেম কজটা ফাইন্ড করবেন। এবার সমস্যা তো বলে দিয়েছে, সমস্যার কারণটাকে ফাইন্ড করো। সমস্যার কারণ স্তরে প্রকৃত সমস্যাটি একবার নির্দিষ্ট হয়ে গেলে সেখানে কি করা হবে, পরামর্শদাতা তার কারণ অনুসন্ধান ও সমস্যার আরো গভীরে কিন্তু যেতে পারেন বা পরামর্শ গ্রহীতাকে সাহায্য করতে পারেন। অল্টারনেটিভ যে সলিউশন রয়েছে, তারপরে নেক্সট কি, অল্টারনেটিভ সলিউশন, যে বিকল্প সমাধানের স্তরে হচ্ছে পরামর্শ গ্রহীতার ধারণা ও কারণ সম্পর্কে স্পষ্ট হবে এবং তখন পরামর্শদাতা পরামর্শ গ্রহীতাকে সমস্যা সমাধানে সাহায্য করবেন। কিন্তু এখানে পরামর্শদাতা সমস্যা সমাধানের পথ বলে দেবেন না, তিনি শুধুমাত্র লক্ষ্য রাখবেন যে পরামর্শ গ্রহীতা যাতে তার সঠিক সমস্যা সমাধানের উপায় প্রয়োগ করতে পারে। সেশন টার্মিনেশন মানে প্রায় শেষের দিকে এই স্তরে পরামর্শদাতা পরামর্শ দান প্রক্রিয়াটির কার্যকারিতার সন্তুষ্ট হবার পর মূল প্রক্রিয়াটির সমাপ্তি ঘোষণা হবে। তবুও তিনি পরামর্শ গ্রহীতাকে সমস্যা বা তার কারণ বা সমাধানের জন্য যে পরিকল্পনাটি করা হয়েছে তার সম্পর্কে পুনর্বিবেচনা করবেন। তারপর ফলো আপ, এই স্তরে হচ্ছে সমাধানের উপায়টি কতখানি
সফলতা অর্জন করেছে, কিছু পরিমার্জন পরিবর্ধন করা প্রয়োজন আছে কিনা, এবং তাকে কন্টিনিউ করা, ফলো আপ করা, যেন এমনটা নয় বন্ধ যাতে হয়ে যায় না। তো এই হচ্ছে গল্প, যে পুরো বিষয়টা সম্পর্কে বললাম। টাইপস অফ কাউন্সিলিং এখানে আমি দেখিয়ে দিয়েছি। ইজি উইলিয়ামসন তিনি পাইনিয়ার ছিলেন। তিনি অ্যাক্টিভ, যে কাউন্সিলরের রোল অ্যাক্টিভ, গাইডিং এবং হচ্ছে অ্যাডভাইজিং। ক্লায়েন্ট সেন্টারের যে রোল কি থাকবে, প্যাসিভ, ফলো, অ্যাডভাইস, প্রবলেম সলভিং। নন ডাইরেক্টিভে দেখতে পাচ্ছি কার্ল রজার্স প্রবক্তা। প্যাসিভ এমপ্যাথেটিক, এখানে কার, কাউন্সিলরের রোল প্যাসিভ এবং এমপ্যাথেটিক। অ্যাক্টিভ সেলফ এক্সপ্লেনেশন এবং সেলফ আন্ডারস্ট্যান্ডিং। ইলেকটিভ থর্ন এবং ফ্লেক্সিবল বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, ব্যালেন্সে থাকবে, বেস্ট ফিটিং অন বোথ মেথডস। এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা এগিয়ে যাব পরবর্তী একটা ভিডিও টুলস এবং টেকনিক্স নিয়ে। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখুন। আর এখানে যেগুলো আলোচনা করলাম এগুলো মাথায় রাখুন, জাস্ট স্পেসিফিকভাবে আমি দেখিয়ে দিয়েছি। এগুলো মাথায় রেখে এবং কোথাও আরও জানার থাকলে সেগুলো নিজে যদি জেনে থাকেন সেগুলো আরও কমেন্ট বক্সে লিখুন যে আরও এগুলো জানলে ভালো হয়। তো অবশ্যই হচ্ছে সেগুলো যদি সময় থাকে আমি আলোচনা করব। তো কাউন্সিলিংয়ের একটা, যেহেতু আমরা জানি টাইম অফ ইউজিং পার্টিকুলার টেকনিক্স ইন কাউন্সিলিং, বিভিন্ন ধরনের টেকনিক্স থাকতে পারে, তো সেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে জানি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার কাউন্সিলিংয়ের। বিভিন্ন ধরনের থেরাপি নিয়ে আমি আলোচনা করলাম না, কারণ থেরাপি আলোচনা করলে অনেক বড় হয়েছে। তো এইগুলোই মোট, যদি সময় থাকে আমি থেরাপি আলোচনা করে দেবো। থেরাপির কথা বলা নেই সিলেবাসে, বাট যদি সময় থাকে আমি আলোচনা করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।